নমস্কার, আপনারা শুনছেন গল্প দাদুর বিয়ে, রচনা জয়দীপ চক্রবর্তী, আর গল্প পাঠে আমরা বুলান সুমন। মা, দাদাইয়ের বিয়ে, দাদাই আবার বিয়ে করছে, ওয়াও কি মজা। কড়াইয়ে চিকেন কষাচ্ছে জয়তী। শুভেন্দু মোবাইলে অফিসের কনফারেন্স কলে আছে। জয়তীর মোবাইলটা নিয়ে এক মনে গেম খেলে যাচ্ছিল ক্লাস 7-এর দুষ্টা। হোয়াটসঅ্যাপে মেসেজটা ঢুকতেই গেম বন্ধ করে মেসেজটা পড়ে মাকে জানালো ও। কিসব উল্টোপাল্টা কথা বলছিস, ফাজলামার জায়গা পাস না না? কথা বলতে বলতে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে মোবাইলটা নেয় জয়তী। হোয়াটসঅ্যাপে হোম বলে একটা গ্রুপ আছে, বাড়ির সবাই এই গ্রুপে রয়েছে। আর সেই গ্রুপে সত্যি নিজের বিয়ের কার্ডের ইমেজ ফাইল পাঠিয়েছে জয়তীদের বাবা চিরহরিত গাঙ্গুলি। সবিনয় নিবেদন, মহাশয় মহাশয়া, শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে আগামী 30শে অগ্রহায়ণ ইংরেজি 16ই ডিসেম্বর শুক্রবার আমার পিতামহ শ্রীযুক্ত চিরহরিত গাঙ্গুলির সহিত বহরমপুর নিবাসী শ্রীযুক্ত সমর্পণ চ্যাটার্জির একমাত্র কন্যা হিয়ার শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। অতএব উক্ত দিবসে আপনার অথবা আপনাদের সান্নিধ্য শুভকামনায় এই শুভলয় হোক সার্থক ও মধুময়। পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। বিনীত সৌনিক গাঙ্গুলি। জোরে জোরে বিয়ের চিঠিটা পড়ল জয়তী। পড়া শেষ হতেই রাগ ও দুঃখের সঙ্গে বলে উঠল, অসম্ভব, ইম্পসিবল। আবার ভাইয়ের ছেলের নামে নিমন্ত্রণের চিঠি ছাপানো হয়েছে, আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। শুভেন্দু তার কনফারেন্স কল শেষ করে জয়তীর চিঠি পড়া শুনছিল। জয়তীর কথা শুনে বলল, এই তোমার বাবার 18 বছর হয়ে গেছে? কি বোকা বোকা প্রশ্ন, নাতি নাতনিদের 18 হতে চললো? ও, তাহলে তুমি কিছু করতে পারবে না। একজন প্রাপ্তবয়স্ক লোক নিজের ইচ্ছে বিয়ে করছে, তুমি কি করে সে বিয়ে আটকাবে? বাবা মা বুড়ো হয়ে গেলে ছেলে মেয়েরা তাদের গার্জিয়ান হয়ে যায়। ওষুধ থেকে শুরু করে ক্রেডিট কার্ড সবকিছুরই একটা এক্সপায়ারি ডেট থাকে। তখন প্রাপ্তবয়স্কেরও একটা এক্সপায়ারি ডেট থাকবে। একটা মানুষ তো সারা জীবন প্রাপ্তবয়স্ক হয়ে থাকতে পারে না। সে আইন আমার জানা নেই, তবে তোমার বাবাকে ঠিক বুড়ো বলা যায় না। বয়স 65 হলেও এখনো প্রতিদিন সকালে নিয়মিত হাঁটাহাঁটি, যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম সব করেন উনি। আবার শুনেছি রবিবার ও ছুটির দিনগুলোতে পাড়ার ছেলেদের সাথে পাল্লা দিয়ে ফুটবল খেলেন। তাই ওসব না ভেবে এখন রান্নাঘরে যাও, তোমার চিকেন পুড়ে যাচ্ছে। যাক, আমার কপাল পুড়ছে, আর চিকেন পুড়লে এমন কি মহাভারত অশুদ্ধ হবে? কথাগুলো বলে রান্নাঘরে গেল জয়তী। চিকেনটা খুন্তি দিয়ে নাড়িয়ে ওতে কিছুটা জল ঢেলে ঢাকা দিয়ে ওখান থেকে বেরিয়ে বলল, জানা নেই শোনা নেই কোন মেয়ে আমাদের মা হয়ে বসবে, আমার বাবার সম্পত্তিতে ভাগ বসাবে, অসম্ভব। ওহো, শাশুড়ি মা মারা গেছেন 5-6 বছর তো হয়ে গেল। মানুষটা একা একা কিভাবে রয়েছে সেটা তো 9 মাসে 6 মাসে একবারও দেখতে যাও না। এখন উনি যদি একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য কাউকে খুঁজেই নেয়, এটা দোষের কোথায়? আর সম্পত্তি ভগবানের আশীর্বাদে আমাদের তো যথেষ্ট রয়েছে। এরপরেও কি তোমার বাবার সম্পত্তি আমাদের দরকার আছে? বারে ন্যায্য প্রাপ্য ছাড়বো কেন? আমি বাবাকে ফোন করছি। কে এই হিয়া সেটা আমাকে জানতেই হবে। জয়তী ফোন করে জানলো যে হিয়ার বয়স বছর 35। স্বামীর সাথে সেপারেশনের পর চারদিক থেকে নানা কুপ্রস্তাব আর ডিস্টারবেন্স আসার জন্য ওদের 2 কামরার ফ্ল্যাটে ছেলেকে নিয়ে আর একা একা থাকতে পারেনি ও। আর সেই সময়ই চিরহরিত গাঙ্গুলির সাথে পরিচয় হয় হিয়ার। চিরহরিত বাবুর দোতলা বাড়ির একতলাতে উনি থাকেন। নিজের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে ওনার দোতলায় ভাড়া আসে হিয়া। চিরহরিত বাবুরও কথা বলার 2টো লোক হয়, আর হিয়াকেও আর ছেলেকে কাজের লোকের ভরসায় রেখে অফিস করতে হয় না। তবু সমস্যা একটা থেকেই যায়।
চিরহরিতবাবু আর হিয়াকে নিয়ে নানা লোকে নানা রকম কথা বলতে লাগলো। কেউ কেউ হিয়াকে দেখে এমন ইঙ্গিত করত যে ওর বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়ল। আর এই পরিস্থিতির সমাধান খুঁজতেই এই বিয়ে। বাবার সব কথা শুনেও মন থেকে বাবার বিয়ে মেনে নিতে পারল না জয়তী। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে হোয়াটসঅ্যাপের হোম গ্রুপ থেকে বেরিয়ে এলো ও। আগে লোকে রাগ হলে কথা বন্ধ করত, খাওয়া বন্ধ করত, আর এখন সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়। কিছুক্ষণ পরে দিদি ও ভাইয়ের সাথে বাবার বিয়ে নিয়ে আলোচনা করে জয়তী। দিদি সেজুতি ব্যাঙ্গালোরে আর ভাই সোমাঙ্ক ভেলোরে থাকে। সবাই মিলে আলোচনা করে ওরা ঠিক করলো যে বিয়ের 15 দিন আগে ওরা সবাই মিলে তাদের পৈতৃক বাড়ি চন্দননগরে গিয়ে হাজির হবে। ওখানে গিয়ে পাত্রীর সাথে পরিচিত হবে। তারপর সবাই মিলে দুই তরফকে বুঝিয়ে যদি বিয়েটা বন্ধ করতে পারে তো ভালো, নইলে বিয়েটা এনজয় করে ফিরে আসবে। ডিসেম্বর মাস পড়তেই জয়তী ও সেজুতি সপরিবারে চন্দননগরের বাসায় হাজির হলো। সেজুতিরা ফ্লাইটে কলকাতা নেবে জয়তীদের ফ্ল্যাটে গেছে। তারপর পরদিন ভোরে সবাই মিলে চন্দননগরে এসেছে। স্টেশনে নেমে রিক্সা নিতে হয়। প্রপার ল্যান্ডমার্ক নেই বাড়ির। সংহতি ক্লাবের পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে সাদা রঙের দোতলা বাড়ি, এমনটা বলল জয়তী। রিক্সাওয়ালা বুঝলো কি বুঝলো না বোঝা গেল না। ঠিক এমন সময় আরেক ভদ্রলোক এসে পাশের রিক্সাওয়ালাকে বলল, চিরহরিত বাবু, মানে যে দাদুর বিয়ে হচ্ছে তার পাশের বাড়ি যাব। রিক্সাওয়ালা বিয়ে দাদুর বাড়ির ওখানে যাবেন বলে এক কথায় রিক্সা স্টার্ট দিল। বাবার বাড়িটাই এখন ল্যান্ডমার্ক হয়ে গেছে, সেটা ভাবতে পারেনি জয়তীরা। ওদের কথা শুনে জয়তী রিক্সাওয়ালাকে বলল, আমরা বিয়ে দাদুর বাড়ি যাব, 3টে রিক্সা লাগবে। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় বাবার ওপর জয়তী অখুশি হলেও বিয়ের এই সময়টা বাছার জন্য মনে মনে বাবাকে সাধুবাদ জানায়ও। সবে তুষ্টার হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়েছে, তাই পড়ার চাপ একটু কম। অন্যান্য বছর এই সময় ওরা বেড়াতে বেরোয়, এবার বাবার জন্য ট্যুর ক্যান্সেল। সপরিবারে এসেছে বাবার বিয়ে দেখার জন্য। শুভেন্দু অবশ্য ছুটি নেয়নি, কাজ সঙ্গে করে এনেছে, ওয়ার্ক ফ্রম হোম, শ্বশুরবাড়ি করবেও। সেজুতির মেয়ে অরুণা ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে, তাই সে এখন একটু ফাঁকা। আর অর্ণার বাবা জয়ন্তর হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, তার ব্যবসার দায়িত্ব দিন 15-র জন্য ম্যানেজারের হাতে ছেড়ে সেও হাজির হয়েছে শ্বশুরের বিয়ে এনজয় করতে। তবে ফোনে ফোনে ব্যবসাটাকেও সামাল দিচ্ছে ও। জয়তীরা লাগেজ নামিয়ে বাবাকে প্রণাম করে এলো। চিরহরিত গাঙ্গুলি বিয়ের হিসেব নিকেশ নিয়ে বসেছেন, তাই ওরা বাবার সাথে বেশি কথা না বলে ডাইনিং রুমে এসে বসলো। পাশেই রান্নাঘর। কাজের মেয়েটি লুচি ভাজছে। আজকের ব্রেকফাস্টে লুচি ও আলুর তরকারি। হঠাৎ কোথা থেকে 7 বছরের একটা ছেলে এসে বলল, দাঁড়াও, তোমাদের সাথে আগে আলাপটা সেরে নি। আমি হলাম তোমাদের ভাই। আরে বুঝলে না, তোমাদের নতুন মায়ের একমাত্র ছেলে। তা তোমরা কদিন আগে আসবে তো, ভাইফোঁটাটা মিস করে গেলাম। জয়তী ছেলেটির গালটা একটু টিপে দিয়ে বলল, তুমি তো বেশ কথা বলো। হ্যাঁ, আমি একটু এঁচড়ে পাকা, সবাই তাই বলে। তাই এঁচড়ে পাকা ছেলেটার নাম জানতে পারি কি? ও এই দেখো, কথায় কথায় নামটাই বলা হয়নি। আমি অভিজ্ঞান মুখার্জি। কথাটা বলে জয়তীর দিকে হাত বাড়ায় অভিজ্ঞান। জয়তী আমি জয়তী বলে অভিজ্ঞানের সাথে হ্যান্ডশেক করে। অভিজ্ঞান একে একে শুভেন্দু, সেজুতি, জয়ন্তর সাথে পরিচয় সেরে বলল, এবার আমার ভাগ্নিদের সাথে পরিচয়টা সেরে নি। ঠিক এই সময় হিয়া ঘরে ঢুকলো। হিয়াকে দেখা মাত্রই অভিজ্ঞান বলল, নাও এবার তোমরা তোমাদের নতুন মায়ের সাথে পরিচয়টা সেরে নাও। অভিজ্ঞানের কথা থামিয়ে হিয়া বলল, তুমি থামবে অভি, সারাক্ষণ শুধু পাকা পাকা কথা।
আমি তোমার খাবার রেডি করে তোমাকে খুঁজছি, আর তুমি এখানে চলে এসেছো। চলো ওপরে চলো। কথাগুলো বলতে বলতে অভিকে নিয়ে হিয়া ওপরে চলে গেল। হিয়ার আশা থেকে যাওয়া পর্যন্ত পুরোটা চোখ দিয়ে শুষছিল শুভেন্দু ও জয়ন্ত। চলে যাওয়া মাত্রই জয়ন্ত বলল, শ্বশুর হেব্বি মাল তুলেছে মাইরি, দেখলে বোঝাই যায় না যে এত বড় একটা ছেলে আছে, একদম কলেজ স্টুডেন্ট মনে হয়। সেজুতি এক ধমক দিয়ে বলল, তুমি থামবে? নিজের শ্বশুর সম্পর্কে কি কথা! সেজুতির ধমকে জয়ন্ত চুপ করে গেলে শুভেন্দু জয়ন্তর কানের কাছে মুখ নিয়ে বলল, কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো জয়ন্তদা, আমরা এই একটাতেই আটকে আছি, একটা বৌদিও জোটাতে পারলাম না, আর শ্বশুর কিনা এমন একটা কচি মাল তুলে নিল। চলুন চলুন, শ্বশুরের কাছে গিয়ে কিছু টিপস নিয়ে আসি। জয়ন্ত চাপা গলায় বলল, তুমি খেপেছো? শ্বশুর কখনো টিপস দিয়ে নিজের মেয়ের কম্পিটিটর তৈরি করবে? তাহলে চলো মা মা বলে জড়িয়ে ধরি, মায়ের কাছে সন্তান আদর খেতেই পারে, কি ঠিক কিনা? বেশ আবেগের সাথে কথাটা বলে শুভেন্দু। জয়তী এবার হালকা ধমকে সুরে বলল, ও তোমার মা নয়, সম্পর্কের শাশুড়ি হয়। শাশুড়িকে জামাই জড়িয়ে ধরে আদর খায় কখনো শুনেছো? শুনে খুব আফসোসের সাথে শুভেন্দু বলল, ধুর, এই প্ল্যানটাও বানচাল হয়ে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট হলে সেজুতি জয়তীকে বলল, চল তো বাবার সাথে কথাটা সেরে আসি, একবার শেষ চেষ্টা করে দেখি, বুঝিয়ে সুঝিয়ে বিয়েটাকে ক্যান্সেল করাতে পারি কিনা, নইলে ওই মেয়েটা আমাদের মা হয়ে বসবে, আর ওর ছেলে আমাদের ভাই, সামনের বার ওকে ভাই ফোঁটা দিতে হবে। বেশ দুঃখের সাথে কথাটা বলল জয়তী। শুধু তাই নয় বোন, বাবার সমস্ত সম্পত্তির আরো দুজন ভাগিদার হবে, ভবিষ্যতে ভাগিদার আরো বাড়তে পারে। বাবার এই বয়সে আবার ছেলে মেয়ে হবে বলছিস দিদি? এই বয়সে ফুটবল খেলতে পারলে ছেলে মেয়েও জন্ম দিতে পারবে। বাবা তো মহিলা নন যে একটা এজের পরে মেনোপজ হবে। তাহলে কি হবে দিদি? কি আর হবে, তুই মাঝে মাঝে এসে নিজের ভাইকে কোলে পিঠে মানুষ করবি, হিসির কাঁথা চেঞ্জ করবি, মাঝে মাঝে তোর জামা কাপড়েও হিসি করে দিতে পারে। পারবো না, একদম পারবো না। কেন পারবি না? তুই তুষ্টাকে মানুষ করিসনি? সে করেছি, কিন্তু এই বয়সে বাবার ছেলে মানুষের জন্য বাবার ছেলে মানুষ করতে আমি পারবো না। পারবো না বললেই তো হবে না, সময় এলে করতেই হবে। তার চেয়ে চল দিদি, তোর কথা মতো একবার শেষ চেষ্টা করি, বাবাকে বুঝিয়ে সুঝিয়ে দেখি বিয়েটা ক্যান্সেল করতে পারি কিনা। সেজুতি ও জয়তী যখন চিরহরিৎ বাবুর ঘরে ঢুকলো, তখন উনি বিয়ের কার্ডে নাম লিখছিলেন। ওদেরকে দেখে উনি বললেন, কিরে, কিছু বলবি? মানে বলছিলাম, আমি এই বয়সে বিয়েটা করছি কেন, এই তো। হ্যাঁ, বিয়েটা কি না করলেই নয়? তোমরা যখন এসেছো তখন আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু এই প্রশ্ন তো শুধু তোমাদের নয়, সকলের। আমি জনে জনে সবাইকে একই কথা বলতে পারবো না। এরপর যদি আমাকে কেউ এই প্রশ্ন করে তাহলে আমি কিন্তু তোমাদের রেফার করে দেবো, ঠিক আছে? তা নয় আমরা বলে দেবো, কিন্তু। বেশ, এবার তাহলে আসল প্রসঙ্গে আসি। তোমাদের আপত্তির দুটো কারণ থাকতে পারে। প্রথমটা, লোকে কি বলবে, আর আমার সম্পত্তির আরো দুজন ভাগিদার হবে। এছাড়া আপত্তির আর কোনো কারণ আছে? না, তবে এই কারণগুলো কি যথেষ্ট নয়? প্রথমে বলি, লোকে কি বলবে এই প্রসঙ্গে। দিনের পর দিন যখন একা একা থেকেছি, নিজের সমস্ত কিছু একা সামলেছি, আশা দূরে থাক, নিয়মিত একটা খবরও কেউ নেয়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করেছো, কিন্তু বাবা কেমন আছে সেটা জানতেও চাওনি। আমি ফোন করলে দুই একটা কথা বলে ব্যস্ত আছি,
পরে করছি এইসব বলে রেখে দিয়েছ। সেই পরে আর হয়ে ওঠেনি। এসব করার সময় যখন ভাবনি লোকে কি বলবে, তখন আজও ভাবতে হবে না। কারণ সেদিনও কিছু লোক বলেছে, ছেলে মেয়েগুলো কি একবার বাবার খোঁজও নেয় না। আর আমি তো হিয়ার অমতে জোর করে ওকে বিয়ে করছি না। এমনও নয় হিয়ার বাবার থেকে আমি অনেক টাকা পাই, উনি শোধ করতে পারছেন না। তাই আমি বলেছি যে মেয়ের সাথে আমার বিয়ে দিন, তাহলে আর কোনো টাকা দিতে হবে না। কিন্তু বাবা। এবার আসি আমার সম্পত্তি প্রসঙ্গে। ছেলে মেয়েকে বড় করা, তাদের লেখাপড়া শিখিয়ে জীবনে প্রতিষ্ঠিত করা বাপ মায়ের দায়িত্ব। তারপর ছেলে মেয়ের দায়িত্ব বাপ মায়ের দেখাশোনা, তাদের হাত খরচা দেওয়া, তাদের ওষুধ কিনে দেওয়া, নিজেরা না পারলে বাপ মায়ের দেখাশোনার জন্য কাজের লোক রেখে দেওয়া। তা সেসব খরচ তোমাদের কি কিছু করতে হয়েছে কখনো? আমরা তো দিতেই চেয়েছিলাম, তুমি বলেছ লাগবে না। ঠিক কথা, কিন্তু সে টাকা যদি দিতে হতো, আর আমি যতদিন বাঁচব ততদিন যদি দিতে হয়, তাহলে হিসেব করে দেখেছ মোট কত টাকা হবে? টাকার অঙ্কটা নেহাত কম নয়। সেই টাকাটাকেই সম্পত্তির ভাগ হিসেবে ধরো না। তাছাড়া আমার টাকা পয়সা যা ছিল তা তো তোমাদের বিয়েতে আর সোমাঙ্ককে ডাক্তারি পড়াতেই খরচ হয়ে গেছে। পেনশন আর বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা আসে তার থেকে কিছুটা জমেছে, আর বেশিরভাগটা এই বিয়েতেই খরচা হয়ে যাবে। আর সম্পত্তি বলতে তো এই বাড়ি, তাও তোমরা পাবে আমার মৃত্যুর পর। তার উপর তোমাদের শরীরের যা অবস্থা, সবাই লাইফস্টাইল ডিজিজে ভুগছ। কারোর হাই প্রেশার, কারো সুগার, কারো হাই কোলেস্টেরল, কারো আবার হাঁটুতে জোর কম। সে তুলনায় ভগবানের আশীর্বাদে আমি এখনো যথেষ্ট ভালো আছি। তাই আমার মৃত্যুর পর তোমরা কতটাই বাড়ি ভোগ করার অবস্থায় থাকবে তা যথেষ্ট সন্দেহ আছে। তাই ভবিষ্যৎকে ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়ে বর্তমানকে নিয়ে বাঁচো, বুঝেছ? বিয়েতে এসেছো, বিয়েটাকে এনজয় করো। তোমাদের সাথে বকে বকে আমার কাজটাই হলো না। নাও, বসে না থেকে আমার কাজে একটু হেল্প করো তো দেখি। লিস্ট দেখে দেখে কার্ডের ওপর নামগুলো লেখো। না, সে যদি নয়, তোমার হাতের লেখা খুব একটা ভালো নয়, নামগুলো জয়তীই লেখো। সে যদি বরং প্রত্যেকটা খামের ওপর সিঁদুর ও হলুদের ফোঁটা লাগাও। কিন্তু আমাদের মায়ের আত্মা এতে মোটেও শান্তি পাবে না। দেখো না, তোমার ঘরে এসে বসবে। তোর মা তো চিরকাল আমার ঘাড়ে চেপেই বসেছিল, আবার যদি এসে বসে নতুন কিছু মনে হবে না। ঠিক সেই সময় হিয়া ঘরে এসে ঢুকলে ওদের আলোচনা বন্ধ হয়ে যায়। ও ঢুকেই চিরহরিতকে বলল, কি গো, তুমি এখনো রেডি হওনি? আমাদের বেরোনোর কথাটা ভুলে যাচ্ছ? কোথায় যেন যাওয়ার কথা ছিল আজকে। আরে তোমাকে বললাম না, কিছু কেনাকাটা বাকি আছে। শপিং সেরে আমার কয়েকজন কলিগকে ইনভিটেশন সেরে বাড়ি ফিরবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে, তুমি জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি ওদের কাজটা বুঝিয়ে দিয়ে আসছি। কিন্তু অভি কোথায়? ও যাবে না? না, ওকে আর নিচ্ছি না। ও নতুন ভাগ্নেদের সাথে খেলছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি বাইরে ওয়েট করছি। কথাটা বলে হিয়া ঘর থেকে বেরোতে গিয়েও থমকে গেল। তারপর সেজুতি ও জয়তীকে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু তোমাদের ভাইকে দেখে দেখো ও যেন লাঞ্চটা ঠিক করে করে। জয়তীরা হিয়ার কথার কোনো উত্তর দিল না। সেজুতি তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তোমরা বাড়িতে লাঞ্চ করবে না? না, তোমরা খেয়ে নিও, আমরা বাইরে খেয়ে নেব। আর কার্ডগুলোয় নাম লেখা হয়ে গেলে
এখানেই রেখে দিও। তারপর তোমরা এক একজন এক এক জায়গার দায়িত্ব নিয়ে নিমন্ত্রণ পর্বটা সেরে নেবে। আমি একার হাতে আরো সব পেরে উঠছি না। চিরহরিত হিয়া বেরিয়ে গেলে জয়তী রাগের সাথে বলল, ইচ্ছে করছে কাঠগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিই। শুনে সেজুতি বলল, খবরদার বোন, সে কম্মটি করতে যাস না, তাহলে খাটনি বাড়বে বই কমবে না। শুভেন্দু ও জয়ন্ত জয়তী ও সেজুতির কথায় পাড়ার ক্লাবের ছেলেদের সাথে কথা বলতে গেল। উদ্দেশ্য তাদের সাহায্য নিয়ে শ্বশুরের বিয়ে পণ্ড করা। কিন্তু ক্লাবে গিয়ে দেখলো পাড়ার ছেলেরা চিরহরিতবাবুর বিয়ে নিয়ে বেশ উৎসাহী। পাড়ার অনেকেই এই বিয়েতে পেশাগতভাবে ইনভলভড। কেউ ফুলের কাজ করছে, কেউ গাড়ি ভাড়া দিচ্ছে, কেউ বা কেটারের কাজ করছে। তাছাড়া বিয়ে উপলক্ষে আগে পরে মিলিয়ে 3 দিন ধরে দুবেলা খাওয়া তো আছেই। আর এই বয়স্ক মানুষটার বিয়ে নিয়ে তাদের আনন্দও প্রচুর। তাই এই বিয়ে কেউ ভাঙতে এলে পাড়ার ছেলেরা তাদের ছেড়ে দেবে না। একটা ছেলে তো বলেই ফেললো, এই দাদুর বিয়েটা হয়ে গেলে না বাইরে নেক্সট কার্তিক পুজোতে দাদুর বাড়িতে কার্তিক ফেলবো। ওকে থামিয়ে আরেকটি ছেলে বলল, আরে তুই আমাদের সব প্ল্যান ফাঁস করে দিচ্ছিস কেন বলতো? শুভেন্দু ও জয়ন্ত বাড়ি চলে এলো। ওরা ঢোকা মাত্রই জয়তী ও সেজুতি জিজ্ঞাসা করলো, ক্লাবে কি আলোচনা হলো? শুভেন্দু বলল, তোমার বাবার বিয়ে নিয়ে পাড়ার ছেলেরা নানা রকম প্ল্যান করে প্রোগ্রাম করে রেখেছে। ওদেরকে ঘাটাতে গেলে না কোনো সুবিধা হবে না, বুঝেছো? তাছাড়া তোমার বাবা তো সেলিব্রিটি হয়ে গেছে। বেরোনোর সময় দেখলাম তোমাদের পাড়ার এক ভদ্রলোক ওনার বাড়িতে আসা গেস্টদের তোমাদের বাড়ি দেখিয়ে বলছেন এই বাড়ির বয়স্ক ভদ্রলোকই একটি যুবতী মেয়েকে বিয়ে করছেন। দিনে দিনে না তোমাদের বাড়িটা টুরিস্ট স্পট হয়ে যাচ্ছে। আর জয়ন্ত বলল, আমাদের শ্বশুর মশাইও রাতারাতি কেমন সেলিব্রিটি হয়ে গেছেন। আমার তো মনে হয় এরপর ওই ওষুধের কোম্পানিগুলো যৌন শক্তি বৃদ্ধির ক্যাপসুল, তেল প্রভৃতি ওই আমাদের শ্বশুর মশাইকে দিয়েই অ্যাড করাবেন। ঠিক বলেছ, শ্বশুর মশাই ক্যাপসুলের পাতা হাতে নিয়ে বলবেন, আমার মতন যৌবন ধরে রাখতে হলে আপনারাও এরোপ্লেন ক্যাপসুল ব্যবহার করুন। শুভেন্দুর সংযোজন। জয়তী হতাশভাবে বলল, এই প্ল্যানটাও ভেস্তে গেল। হিয়ারা ফিরলে ওর সাথে কথা বলে দেখি কোনো লাভ হয় কিনা। সন্ধ্যের মধ্যেই হিয়ারা ফিরে এলো। অভি ভাগ্নিদের সাথে বেশ আছে। হিয়া অভিকে নিচে ওর ভাগ্নিদের কাছে রেখেই দোতলায় উঠে গেল। ঘরটা বেশ অগোছালো হয়ে আছে, ভালো করে গোছাতে হবে। কাল ওর বাবা মা আসছেন। অভি থাকলে কোনো কাজই ঠিক মতো করতে পারে না হিয়া। এত কথা বলে আর এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে যে মন দিয়ে কোনো কাজই করা যায় না। প্রথমেও আজকের কিনে আনা শাড়ি জামা কাপড়গুলো আলমারিতে ঢোকালো। তারপর আলমারি বন্ধ করে বিছানায় হাত দেয়। অভির খেলনা, বই থেকে শুরু করে টুকটাক অনেক জিনিসপত্রই পড়ে আছে বিছানার উপর। এক এক করে গোছাতে শুরু করলো। ঠিক এমন সময় জয়তী এসে হাজির। কি গো, কি কেনাকাটা করলে, দেখালে না তো? ঘরে ঢুকেই জয়তীর প্রশ্ন। ও তুমি, এসো এসো। কেনাকাটা মানে মার শাড়ি আর বাবার পাজামা পাঞ্জাবি। এবার পুজোর আগে এত ডিস্টার্ব ছিলাম যে বাবা মার জন্য কিছুই কেনা হয়ে ওঠেনি। কাল বাবা মা আসছেন, তাই তাড়াহুড়ো করে কেনা। এইমাত্র ওগুলো আলমারিতে ঢুকিয়ে রাখলাম। বের করব? না থাক, কাল যখন মাসিমা মেসোমশাইকে দেবে তখনই দেখে নেব। মাসিমা মেসোমশাই নয়, সম্পর্কে ওনারা কিন্তু তোমার দাদু দিদা হবেন। হ্যাঁ তাই, বড্ড জটিল সম্পর্ক তো, তাই কেমন গুলিয়ে যায়। আচ্ছা, এই সম্পর্কটা কি না করলেই নয়? মানে মানে অসমবয়সে বিয়েটা করা কি খুব দরকার? ও, বয়সের কথা বলছো? এজ ইজ জাস্ট এ নাম্বার। আসল বয়স তো মনে। চিরকে তো তোমরা চেনো না। ও যখন দুষ্টুমি করে আর দুষ্টু দুষ্টু কথা বলে, তখন কে বলবে যে ওর নাতি নাতনি আছে? থাক সে কথা, তোমাদের বাবা।
তোমাদেরকে সেসব কথা বলা ঠিক হবে না। তবু লোকে কি বলবে, একটু কম বয়সী বা মাঝ বয়সী কাউকে পেলে না? না গো, একজনকে তো দেখলাম, আবার সে ফাঁদে পা দেব না। তোমার এক্স হাজবেন্ডের কথা বলছো? হ্যাঁ, তুমি ওর সাথে কথা বললে ভাববে ভীষণ ভালো মানুষ। ওই লোক যে এমন হতে পারে তা কল্পনাই করা যায় না। প্রথম থেকেই কি তোমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল? খুব ঝগড়াঝাটি হতো বুঝি? একদমই না, ভীষণ বুঝদার মানুষ ছিল। প্রাণ দিয়ে আমি ওকে ভালোবাসতাম। আমরা একে অপরকে বাবি ডাকতাম। এই ডাক শুনে অনেকে হাসাহাসি করত। সে মানুষ যে এমন চেঞ্জ হয়ে যেতে পারে ভাবাই যায় না। ওর এই চেঞ্জ ওর চেহারাতেও ধরা পড়ল, কেমন রুক্ষ দেখাতো ওকে। বিয়ের পর বাবিকে কোনো দিন মিথ্যে বলতে শুনিনি। প্রয়োজনেও গুছিয়ে ঢপ দিতে পারত না। সে লোক হঠাৎ চোখে মুখে মিথ্যে বলা শুরু করলো। কিরকম? অফিস থেকে প্রায়ই দেরি করে আসতো। জিজ্ঞাসা করলে বলতো অফিসের চাপ। প্রথম প্রথম বিশ্বাস করতাম, পরে খোঁজ নিয়ে জেনেছি যে ও অফিস থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। একবার সপ্তাহখানেকের জন্য হাওয়া হয়ে গেল। আমাকে বলল অফিসের কাজে যাচ্ছে, কিন্তু হঠাৎ একদিন অফিস থেকে একজন আমাকে ফোন করে বাবি অফিস যাচ্ছে না কেন জিজ্ঞাসা করলো। আমি তো আকাশ থেকে পড়লাম। অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, ওর পকেটে একদিন একটা মেয়ের ছবি পেয়েছিলাম। কার ছবি জিজ্ঞাসা করলে অবশ্য সত্যি কথাই বলেছিল। আমার থেকে ডিভোর্স চাইল। আমি এক কথায় দিয়ে দিলাম, যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই সে সম্পর্ক ধরে রেখে কি লাভ। আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। আমাকে ফ্ল্যাট আর কিছু টাকা দিয়ে চাকরি বাকরি ছেড়ে লোকটা যে কোথায় চলে গেল, কোথায় গিয়ে ওই মেয়েটাকে নিয়ে ঘর বাঁধলো, আমি তার কোনো খবরই পেলাম না। অবশ্য আমি খবর নেওয়ার কোনো চেষ্টাই করিনি। আবার আরেকজন পুরুষ মানুষকে তুমি ভরসা করছো? কি করব বলো? একা বাঁচার চেষ্টাও করেছিলাম, কিন্তু এই সমাজ একটা মেয়েকে একা বাঁচতে দেয় না। তাই তোমার বাবাকেই বেছে নিলাম। তোমার বাবা মানে চিরর এই বয়সে আবার আরেকটি মেয়ের প্রেমে পড়ার সম্ভাবনা কম। অবসর জীবন, অফুরন্ত সময় আমার ছেলের ভালোভাবে দেখভাল করতে পারবে। আর এই অল্প দিনেই অভি আর চিরর মধ্যে একটা বন্ডিং গড়ে উঠেছে। এক কথায় বলতে পারি, আমি একজন ভালো হাউস হাজবেন্ড পাচ্ছি। হ্যাঁ, তা পাচ্ছ। বাবা রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সব কাজই করতে পারে। আচ্ছা, আজ আমি আসি। তুমি ঘর গোছাচ্ছিলে, তোমার অনেকটা সময় নষ্ট করে দিয়ে গেলাম। না না, তা কেন? আমি তো কথা বলার তেমন লোকই পাই না। তোমার সাথে কথাগুলো শেয়ার করে আমার ভালোই লেগেছে। জয়তী হিয়াদের বেডরুম থেকে বেরিয়ে পাশের ডাইনিং কাম ড্রয়িং রুমে এসে দেখল অভি সোফায় বসে মায়ের মোবাইলে ইউটিউব খুলে হিন্দি গানের নাচ দেখছে। জয়তী অভিকে বলল, এসব তুমি কি দেখছো? দারুণ হিট গান, দেখবে নাকি? এসো, আমরা ভাই বোন মিলে একসাথে বসে দেখি। না, আমি দেখব না। আর তোমারও এই বয়সে এসব দেখা ঠিক নয়। ছাড়ো তো বয়স, এজ ইজ জাস্ট এ নাম্বার। কথাটা বলে অভি আবার হিন্দি গানে মন দিল। জয়তী আর কথা না বাড়িয়ে চুপচাপ নিচে নেমে গেল। ফ্লাইট থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে চন্দননগরের বাসায় যখন সোমাঙ্করা পৌঁছলো তখন দুপুর 12টা। সোমাঙ্কর এই আশাটা শুধু বাবার বিয়ের জন্যই নয়, মাঝে মধ্যেই ওকে কলকাতায় আসতে হয়। সোমাঙ্ক অঙ্কোলজিস্ট, ভেলোরে প্র্যাকটিস করলেও কলকাতায় ওর প্রচুর পেশেন্ট, আর ওর একটা রিসার্চ সেন্টার আছে। ওখানে কনভেনশনাল ট্রিটমেন্টের সাথে আয়ুর্বেদ ট্রিটমেন্ট মিশিয়ে একটা অভিনব পদ্ধতিতে ট্রিটমেন্ট করে রোগীকে ক্যান্সার থেকে চিরকালের জন্য নিরাময়ের গবেষণা করছে ওরা। এই চিকিৎসায় কিছু হোমিওপ্যাথিক মেডিসিনও ওরা ব্যবহার করছে।
খুব একটা ব্যয়বহুল চিকিৎসাও এটি নয়। এই গবেষণায় সফল হলে ক্যান্সার চিকিৎসায় মিরাকেল ঘটাবে সোমাঙ্করা। তাই সোমাঙ্ক এখন ভীষণ ব্যস্ত। বউ পৌলমী ও ছেলে সৌনিককে রেখে লাঞ্চ সেরেই বেরোলো সোমাঙ্ক। এদিকে সকালবেলায় হিয়ার বাবা মা এসে উপস্থিত হয়েছে। চিরহরিতবাবুর বাড়ি এখন জমজমাট। বিয়ে বাড়ি বলে কথা, জমজমাট তো হতেই হবে। বিকেলের দিকে সবাই গ্রাউন্ড ফ্লোরে জমায়েত হয়ে চায়ের আড্ডা বসালো। শুধু সোমাঙ্ক ও শুভেন্দু নেই সেই আড্ডায়। শুভেন্দু পাশের ঘরে অফিসের কল সামলাচ্ছে। আলাপ পরিচয় কথাবার্তায় জানা গেল যে হিয়ার বাবা ও চিরহরিতবাবু একই ইয়ারে পাস আউট। চিরহরিতকে তার সমবয়সী বন্ধুস্থানীয় ব্যক্তিকে বাবা বলতে হবে। তাতে অবশ্য চিরহরিতের কোনো সমস্যা নেই। তার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা, আর তাতেই সহমত সবাই। যদি কেউ এ ব্যাপারে সহমত নাও হয় তা প্রকাশের সাহস করা দুষ্কর। সমবেত আড্ডা চলছে। একজন বক্তা একজন বা দুজন শ্রোতা বেছে নিয়ে তার বক্তব্য প্রকাশ করে চলেছে। আলোচনার বিষয় বিয়ের সাজ পোশাক, খাওয়া দাওয়া, ডেকোরেশন, নাচ গান প্রভৃতি। জয়ন্ত এখানে নীরব শ্রোতা। উপযুক্ত সঙ্গীর অভাবে সে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিল, অর্থাৎ ড্রিঙ্ক নিয়ে, কোনো আলোচনাই করা হয়ে উঠল না। শুভেন্দু তার কাজ সেরে সেই ঘরে ঢুকলে সকল আলোচনা অন্যদিকে মন নিল। শুভেন্দু হিয়ার মাকে দেখে আরে পিউদি না বলেই হিয়ার মা বাবাকে প্রণাম করলো ও। পিউদি মানে হিয়ার মা শুভেন্দুর বড় মাসির বড় মেয়ে। শুভেন্দুর বউ ভাতেও ওনারা গেছিলেন। হিয়া অবশ্য তখন কলেজ হোস্টেল থেকে পড়াশোনা করত, তাইও বিয়েতে যায়নি। সম্পর্কটা কাছের হলেও যাতায়াত বা যোগাযোগ নেই বলে চেনা পরিচিতি তেমন গড়ে ওঠেনি। সাধারণ কিছু কথাবার্তার পর হিয়া তার বাবা মাকে নিয়ে বেরোলো। চিরহরিতকে আশীর্বাদ করার জন্য আংটি কিনবেন ওনারা। চিরহরিতবাবু সেই সঙ্গে কয়েকটা নিমন্ত্রণও সারবেন। বহুদিন একা থাকার পর একজন সাথী পাচ্ছেন, তাই যাকে পারছেন তাকেই নিমন্ত্রণ করে দিচ্ছেন চিরহরিতবাবু। অল্প পরিচয়, সদ্য পরিচয় কেউই বাদ যাচ্ছে না। জয়তী এতক্ষণ কোনো কথা না বলে এক মনে চিন্তা করে যাচ্ছিল। ওরা বেরোনোর পর বলল, তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? সেজুতি বলল, সেটাই তো ভাবছি। হিয়া তোর ননাসের মেয়ে, মানে তোর ভাগ্নি, আবার তোর মা। তাহলে আমি আমার বাবার মামি, আমার ভাইয়ের দিদা, আমার মেয়ে ওর দাদুর দিদি, আমার বাবা তার জামাইয়ের ভাগ্নে, আর আমি নিজেই নিজের নাতনি হয়ে যাচ্ছি। একদম ঠিক। আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। অনেক দিন আগে টিভিতে একটা কমেডি অনুষ্ঠানে এরকম একটা জোকস শুনেছিলাম। এমনটা যে সত্যি হতে পারে তা কখনো ভাবিনি। কথাটা বলে সোফাতেই শুয়ে পড়ল সেজুতি। বাকিরা তখনও জয়তীর কথাগুলো ঠিক না ভুল তাই ভেবে চলেছে। সোমাঙ্ক পেশেন্ট দেখে রিসার্চ সেন্টারে গেল। যে রোগীর ওপর ওদের গবেষণার ওষুধ প্রয়োগ করা হয়েছে তাকে দেখতে গেল ও। রোগীর নাম বিজন মুখার্জি। বাউল ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এখন কন্ডিশন বেশ ভালো, আর অল্প কয়েকদিন অবজারভেশন আর কয়েকটা টেস্টের পর ছেড়ে দেওয়া হবে ওনাকে। সব কিছু ঠিকঠাক থাকলে বিজন যে শুধু তার জীবন ফিরে পাবে তা নয়, সোমাঙ্কদের গবেষণা একটা পূর্ণতা পাবে। বিজনের চিকিৎসা হয়েছে কোনো রকম অপারেশন ছাড়াই, কেমোথেরাপি ছাড়াই। এই চিকিৎসায় রোগীর যেখানে ক্যান্সার হয়েছে শুধু সেখানেই চিকিৎসা করা হয় তা নয়, রোগীর সারা শরীরের ওপরেই সমান ধ্যান দেওয়া হয়। নজর দেওয়া হয় ওনার লাইফস্টাইলের ওপরেও। রোগীকে প্রতিদিন বেশ কিছু প্রাণায়াম ও যোগাসন করতে হয়। সেই সঙ্গে রোগীর ডায়েটেও আসে বিশেষ পরিবর্তন।
এই চিকিৎসা নিয়ে শুভাঙ্করা ক্লিনিক্যালি এগোলেও কোনো রোগীর ওপরে তা প্রয়োগ করে প্র্যাকটিক্যালি তাদের চিকিৎসার সত্যতা প্রমাণ হয়ে ওঠেনি এতদিন। এই গবেষণার গিনিপিগ হতে সাহস পায়নি কোনো রোগী বা পরিবার। ঠিক সেই সময় এই রিসার্চ সেন্টারের জুনিয়র ডাক্তার অভিষেক বিজনকে খুঁজে পায়। বিজন তিলে তিলে মৃত্যুর হাত থেকে বাঁচতে একেবারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে রেল লাইনে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক এমন সময় অভিষেক বিজনকে পেছন থেকে টেনে সরিয়ে আনে। অভিষেক বিজনের সব কথা শুনে বলে, আপনি তো মরেই যাচ্ছিলেন, তাহলে আমাদের একবার শেষ চেষ্টা করতে দিন না। ব্যর্থ হলে আপনার বিশেষ কিছু হারানোর নেই, তবে সফল হলে আপনি আপনার জীবন ফিরে পাবেন, আর আমরা আমাদের গবেষণার সফলতা প্রমাণ করতে পারব। বিজন রাজি হয়ে যায় আর শুরু হয়ে যায় তার চিকিৎসা। 8-9 মাস ধরে কঠিন নিয়মের মধ্যে চলতে হয়েছে ওকে। শুভাঙ্ক তার চেম্বারে বসে রিসার্চ সেন্টারের অন্যান্য ডাক্তার নার্সদের সাথে বিজনের ব্যাপারেই কথা বলছিল। 4-5 দিন পর ওনার একটা বায়োপসি করতে হবে, আর এখন আমার ওনাকে প্রতিদিনই একবার করে চেক আপ করা দরকার। কিন্তু 5 দিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তাই এখন আমার পক্ষে প্রতিদিন এখানে এসে চেক আপ করাটা বেশ চাপের। কি যে করি। শুভাঙ্কের কথায় দুশ্চিন্তা ঝরে পড়ে। অভিষেক বলল, স্যার, আপনি একটা কাজ করুন না, আপনার বাড়ির কাছাকাছি কোনো নার্সিং হোমে বিজনবাবুকে শিফট করে দিন না, আপনার চেক আপের সুবিধা হবে। অভিষেকের কথাটাকে সবাই সমর্থন করলো। পরদিনই বিজনকে চন্দননগরে একটা নার্সিং হোমে ভর্তি করা হলো। চিরহরিৎ গাঙ্গুলি সম্পূর্ণ ঘটনা শুনে ছেলের ওপর বেশ খুশি। বললেন, এতদিনে তোরা কাজের মতন একটা কাজ করেছিস। ক্যান্সার নো অ্যান্সারকে তোরা ক্যান্সার হ্যাজ অ্যান্সারে বদলে দিয়েছিস। আমার এক বন্ধুরও গত সপ্তাহে ক্যান্সার ধরা পড়েছে। আচ্ছা, এই নার্সিং হোমে যদি কালোকে নিয়ে যাই, তুই একটু দেখে দিবি বাবা? নিশ্চয়ই, তুমি ওনাকে কাল নিয়ে এসো না, আমি দেখে দেব। শুভাঙ্কের কথায় ভরসা পেয়ে চিরহরিৎ পরদিন তার বন্ধুকে নিয়ে নার্সিং হোমে গেলেন। শুভাঙ্ক যখন সেই পেশেন্টকে দেখছিল, তখন চিরহরিৎ গাঙ্গুলি বিজনকে দেখতে গেলেন। বিজনের সাথে কথা বলে তার এত ভালো লাগলো যে উনি ওকে ওনার বিয়েতে নিমন্ত্রণ করে দিলেন। তারপর নিজের ছেলেকে বললেন, দেখিস যেন বিজন বাবুর আমাদের ওখানে যেতে কোনো অসুবিধে না হয়। শুভাঙ্ক বাবার কথার উত্তরে কোনো কথা না বলে মাথা নেড়ে জানিয়ে দেয় যে পিতৃ আজ্ঞা শিরোধার্য। আজ চিরহরিৎ ও হিয়ার বিয়ে, শৈশবদের বিয়ে, তাই রিচুয়াল প্রথা কিছু মানা হচ্ছে না। মানে এই বিয়েতে পুকুরে গিয়ে জল ভরা, গায়ে হলুদ, বিদ্ধি পুরোহিত, মন্ত্র, 7 পাকে ঘোরার কোনো ব্যাপার নেই। তবু বিয়ের তোড়জোড় পুরো দমে চলছে। প্রচুর পরিমাণে ছবি, সেলফি উঠছে, আর সেগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুকে পোস্ট হচ্ছে। একতলায় পাত্রপক্ষ, দোতলায় কন্যাপক্ষ, ছাদে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো বাড়িটা লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। মেয়েদের সাজসজ্জা, পার্লার পর্ব চলছে। শুধু মেয়েরা কেন, চিরহরিৎ বাবু মুখের চাকচিক্য বাড়িয়ে ও চুল কালো করে এসেছেন। শুভাঙ্ক সকালের দিকে একবার নার্সিংহোম ঘুরে এসেছে। বিজন মুখার্জির রিপোর্ট সব নর্মাল, আজ তাকে ডিসচার্জ করা হবে। বাবার এই বিয়ের পর্ব মিটলেই শুভাঙ্ক বিজনের কেস হিস্ট্রি সঙ্গে নিয়ে এই খবরটা প্রেস ডেকে ফলাও করে রাষ্ট্র করবে। জয়তী সেজতীও বিয়ের আনন্দে মেতে উঠেছে। এত চেষ্টা করেও যখন বিয়ে বন্ধ করা গেল না, তখন আর মুখ কালো করে লাভ কি? তাছাড়া বাবার বিয়ে দেখার সৌভাগ্য কজনের কপালেই বা জোটে?
সকালে জলখাবার, লুচি তরকারি থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবটাই ক্যাটারারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। চিরহরিতবাবু সবটা ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। লোকজনের আনাগোনা সকাল থেকেই শুরু হয়েছে। বেলা যত বাড়ছে তার সংখ্যা ততই বাড়ছে। চিরহরিতের কিছু বন্ধু বান্ধব, হিয়া যাদেরকে কাকু জেঠু বলে সম্বোধন করত, আজ তারাই উল্টে হিয়াকে বৌদি বলে সম্বোধন করছে। হিয়া মুখে যতই এজ ইজ জাস্ট এ নাম্বার বলুক, মনে মনে ভীষণ একটা অস্বস্তি ফিল করছে। হুজুগের মাথায় যে ডিসিশনটাও নিয়েছিল সেটা যতই বাস্তবায়িত হতে চলেছে ততই দোটানায় পড়ছে হিয়া। এত সব আয়োজন হয়েছে, এখন তো আর পিছিয়ে আসা যায় না। তাই মনের দ্বন্দ্ব মনে রেখে নির্ধারিত পথেই চলল হিয়া। লাঞ্চের পর বিকেল বিকেল পার্লার থেকে সাজাতে এলে ও সাজতে বসল। শীতের সন্ধে একটু তাড়াতাড়ি আসে। অন্ধকার হতেই সারা বাড়ি আলোয় ঝলমল করে উঠল। নরম আওয়াজে বিসমিল্লা খায়ের সানাই বাজছে। সব মিলিয়ে একটা সুন্দর রোমান্টিক পরিবেশ। চিরহরিতবাবু নানান কাজে ব্যস্ত থাকলেও বিজন মুখার্জির কথা উনি ভোলেননি। সময় মতো গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে এসে একটা ফাঁকা নিরিবিলি ঘরে বসিয়েছেন উনি। সদ্য বড় অসুখ থেকে উঠেছে বিজন, তাই তার জন্য একটু স্পেশাল কেয়ার নিচ্ছে চিরহরিতবাবু। বিজনের খাওয়া দাওয়া যাতে ওর ডায়েট মেনেই হয়, সোমাঙ্ককে তার দায়িত্ব দিয়েছেন উনি। এত কিছু মাথায় রেখেও নিজের সাজ পোশাক বেশ চমক দিয়েছেন চিরহরিতবাবু। নামি কোম্পানির ওয়েডিং স্পেশাল শেরওয়ানি পরেছেন উনি। বয়সকে কিভাবে অগ্রাহ্য করে শুধুমাত্র একটা সংখ্যা বানিয়ে রাখতে হয় তা চিরহরিতবাবুর চেয়ে ভালো বোধহয় আর কেউ জানে না। সময় ঠিক ঠিক করে এগোতে এগোতে মূল অনুষ্ঠান পর্বে এসে পৌঁছল। ম্যারেজ রেজিস্টার অফিসার এসে গেছে, এখন শৈশাবুদের পালা। ম্যারেজ রেজিস্টার অফিসার প্রথমে হিয়াকে দেখিয়ে দিলেন কোথায় সই করতে হবে। হিয়ার সইয়ের পর কাগজ ঘুরল চিরহরিতবাবুর দিকে। ম্যারেজ রেজিস্টার অফিসার কিছু বলার আগেই চিরহরিতবাবু সাক্ষীর জায়গায় সই করে ফেললেন। রেজিস্টার অফিসার বললেন, এমা, আপনি কোথায় সই করলেন? চিরহরিতবাবুর এক বন্ধু বললেন, চিরহরিত যতই বয়সকে একটা সংখ্যা মাত্র বলে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করুক না কেন, ওর সত্যি বয়স হয়েছে, চোখে কম দেখছে। তাই বুড়ো বর নিজের ভুলে বাদ হয়ে গেল। চিরহরিতবাবু বলল, না, আমি ঠিক জায়গাতেই সই করেছি। আর এই বরবাদ হলেও বিয়েটা বরবাদ হবে না। দাঁড়াও, আমি বর ধরে আনছি। কথাটা বলে পাশের ঘর থেকে বিজনকে নিয়ে এলেন চিরহরিত। তারপর বললেন, নার্সিং হোমে গিয়ে বিজনকে দেখে প্রথমটা আমি ওকে চিনতে পারিনি। আমি ওর ছবি হিয়ার ঘরে দেখলেও সে ছবির সাথে আজকের চেহারার অনেক তফাৎ। তারপর ওর সাথে কথা বলে ওর আসল পরিচয়টা বুঝতে পারি, আর তখনই পুরো প্ল্যানটা করে ফেলি আর ওকে বিয়েতে নিমন্ত্রণ করি। বিজনকে দেখে শুভেন্দু বলল, আরে বিজন, চাকরি বাকরি ছেড়ে তুমি এতদিন কোথায় ছিলে? স্যার, আপনি এখানে? অবাক হয়ে প্রশ্ন করল বিজন। আমি তো এবারে জামাই। চিরহরিত বাবু আমার শ্বশুর। তবে এখানে কোনো স্যার ট্যান নয়, এখানে আমি তোমার বস নই। যাক, তুমি যখন এসে গেছো তখন আর কোনো চিন্তা নেই। এই শোনো, তাড়াতাড়ি চাকরিতে আবার জয়েন করো তো, তুমি ছাড়া না খুব অসুবিধে হচ্ছে। একদমে কথাগুলো বলল শুভেন্দু। হিয়া অনেকক্ষণ অবাক হয়ে বিজনের দিকে তাকিয়ে থেকে বলল, এ কি চেহারা হয়েছে তোমার? চিরহরিতবাবু
সকলের কথা থামিয়ে দিয়ে বললেন, আগের কাজ আগে হয়ে যাক, কথাবার্তা সব পরে হবে। নাও বিজন, সইটা করে ফেলো দেখি। বিজন দ্বিধাগ্রস্ত গলায় বলল, আমার সই করাটা কি ঠিক হবে? হিয়া এখন আর আমাকে ভালোবাসে না। তোমার সবটা জানলে শুধু হিয়া কেন, সারা দুনিয়ার লোক তোমাকে ভালোবাসবে। তুমি সই করো আর নাই করো, আমি চাই আজ সকলকে তোমার সব ঘটনা খুলে বলো। তোমার অসুস্থ হয়ে পড়া, হিয়ার সাথে ডিভোর্স, সোমাঙ্কদের রিসার্চ সেন্টারে তোমার চিকিৎসা, সবটা সবটা তুমি আজ সবাইকে বলো। তোমার এই ঘটনাটা সববার জানা দরকার। চিরহরিতবাবুর অনুরোধ বিজন ফেলতে পারল না। শুরু করলো তার জীবন যুদ্ধের গল্প। বছর দেড়েক আগের কথা। আমার বায়োল হ্যাবিটটা বেশ ইরেগুলার হয়ে গেল। যখন তখন যেখানে সেখানে পটি পেত। লোকাল ডাক্তার দেখালাম, নানা রকম ওষুধ দিল, কিন্তু কিছুই উপকার হলো না। একদিন বায়োলসের সাথে বেশ খানিকটা ব্লাড পড়ল। আমি অল্পেতেই ক্লান্তি অনুভব করতাম। ওয়েট লুজ করলাম, চেহারাটা বেশ রুক্ষ হয়ে গেল। বুঝলাম সিরিয়াস কিছু হয়েছে। বাড়িতে একদম কম সময় থাকতাম, যাতে হিয়া কিচ্ছু বুঝতে না পারে। নেটে আমার সিমটমগুলো দেখে সার্চ দিয়ে জানলাম এগুলো ক্যান্সারের সিমটম। তাই আর দেরি না করে হিয়াকে কিছু না বলে একদিন চেন্নাই চলে গেলাম। ফুল চেক আপের পর ডক্টর জানালো যে আমার ধারণাই ঠিক, আমার বাওয়েল ক্যান্সার হয়েছে। ইমিডিয়েটলি কেমো চালু করলে কিছুদিন সাস্টেন করতে পারবো। এর আগে আমি অনেক ক্যান্সারের পেশেন্ট দেখেছি একটি মানুষ আর তার সঙ্গে একটি পরিবার কেমন তিলে তিলে শেষ হয়ে যায়। রোগীটিরও শেষ রক্ষা হয় না। চিকিৎসার বড় অঙ্কের খরচের ধাক্কায় পরিবারটিও পথে বসে। তাই সেই চেনা পথে আর পা বাড়ালাম না। নানা রকমভাবে হিয়াকে বোঝালাম যে আমি অন্য মেয়ের প্রেমে আসক্ত। আলাদা থাকতে শুরু করলাম, চাকরি ছাড়লাম, হিয়ার থেকে ডিভোর্স চাইলাম। এতদিনে আমি হিয়ার মন থেকে অনেকটাই সরে এসেছিলাম। তাই হিয়া সহজেই ডিভোর্স দিয়ে দিল। ফ্ল্যাট, টাকা পয়সা সব কিছু হিয়াকে দিয়ে আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম। রেল লাইনে ঝাঁপ দিতে যাচ্ছি, ঠিক এমন সময় সোমাঙ্ক স্যারের রিসার্চ টিমের একজন আমাকে বাঁচায়। তারপর ওনারাই প্রায় 9 মাস ধরে আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করে তোলেন। সম্পূর্ণ ঘর পিন ড্রপ সাইলেন্স। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে বিজনের কথা শুনছিল। ওর কথা শেষ হলে চিরহরিত বললেন, হিয়া পারমিশন না দিলে তো বিজন ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সই করবে না। হিয়া, এবারে তুমি পারমিশনটা দিয়ে দাও। হিয়ার 2 চোখ ছলছল করছে। চিরহরিতের কথার উত্তরে অসহ্যের এক শেষ বলে চোখ দুটো বন্ধ করলো। 2 গাল বেয়ে জল নেমে এলো। চিরহরিত বিজনকে বলল, অনেকদিন তো হিয়ার সাথে ঘর করছো, অসহ্যের এক শেষ কথার বানেটা কি বুঝেছ? এর মানে হলো আর দেরি না করে তাড়াতাড়ি সই করে ওকে উদ্ধার করো। বিজন সই করল। কাগজে সই করে ওদের বিচ্ছেদ হয়েছিল, আবার কাগজে সই করে ওদের সম্পর্ক জোড়া লাগলো। জয়তী ও সেজতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। জয়তীকে আর নিজের নাতনি হতে হবে না। সব আনন্দের মধ্যে
চিরহরিৎ গাঙ্গুলির মনে কোথায় যেন একটা বিষাদের সুর বাজছে। সে বিষাদ নিঃসঙ্গতার ভয়ে, আবার একা হয়ে যাওয়ার ভয়ে। হিয়া সেটা বুঝতে পেরে বলল, চিরকে কিন্তু আমি ছাড়ছি না। যে আমার অসময়ে পাশে ছিল, যার জন্যে আমি আমার হাজব্যান্ডকে আবার ফিরে পেলাম, তাকে আমি ছেড়ে দেবো? কখনো না। আমি এ বাড়িতে ভাড়াটে হয়েই রয়ে যাব, আর চিরকে চিরকাল মনিটর করে যাব। তবে জয়তী মামি, তোমরাও মাঝে মাঝে এসো। অবশ্যই, আমরা সকলেই আসব। সকলে সমবেত কণ্ঠে কথাটা বলল। বিজনের কথা বলার সময় কে যেন সানাইটা বন্ধ করে দিয়েছিল। আবার কোন অজানা হাতের স্পর্শে সানাই বেজে উঠল। এক মধুক্ষণের সাক্ষী হয়ে রইল সকলে। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।